হাই, আমি ঐশ্বর্যা। ওয়েলকাম টু মাই পডকাস্ট পরবাসের ফুলঝুরি। আজকে যার সঙ্গে আড্ডা বসবে সে থাকেন সুদূর অস্ট্রিয়াতে, অস্ট্রিয়ার লিন্স শহরে। আছেন প্রায় 16 বছর ধরে। তার আগে অবশ্য 4 বছর ধরে জার্মানিতেও থাকতেন। সেই অতিথির নাম, মানে আমার সামনেই যিনি বসে আছেন, তার নাম হচ্ছে স্বপ্না সরকার। কলকাতাতে তিনি যখন থাকতেন তখন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেন। স্বপ্নাদি, তোমায় স্বাগত জানাচ্ছি পরবাসের ফুলঝুরির আরো একটি নতুন এপিসোডে। আচ্ছা, সবাইকে নমস্কার। আর ঐশ্বর্যকেও বলছি যে তোমার এই আড্ডায় আসতে পেরে আমারও ভালো লাগছে। কারণ আমরা নর্মালি তো বাংলায় কথা বলার বা আড্ডা দেওয়ার সুযোগ পাই না। তো এখানে একটা ভালো বাঙালি আড্ডা হবে, সেটা ভালো। আর তোমার সাথেও এর আগে আমার সামনাসামনি কোনোদিন মানে কথা হয়নি, দেখা হয়নি, যতটাই হয়েছে আমরা ফোনে কথা বলেছি। তো আজকেও একটা সেই সুযোগটা হলো, সেই কারণে আজকে আমার আরো বেশি ভালো লাগছে। একদম, আমরা মানে একদম ফোনে ফোনে ফেসবুকে আমরা দেখি, ইনস্টাগ্রামে দুজন দুজনকে দেখি, কিন্তু মুখোমুখি আড্ডা এখনো অব্দি মারার হয়তো সুযোগ হয়নি। কিন্তু নিশ্চয়ই আমাদের মানে এটা তো একটা যে শুরু হলো, এরপর নিশ্চয়ই কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হবে হ্যাঁ, অবশ্যই। অবশ্যই তোমরা অস্ট্রিয়াতে আসলে এখানে দেখা হতে পারে, বা আমরা তোমরাও জার্মানি জার্মানিতে। এলে, ফ্র্যাঙ্কফুর্ট এলে নিশ্চয়ই দেখা হবে। যাই হোক, কিন্তু আমাদের ফোনে অনেক গল্প হয়। হুম। আহ একটা কথা আমি প্রথমেই বলি যে স্বপ্নাদি বর্তমানে শেয়ার মার্কেট নিয়ে চর্চা করছেন, মানে বিদেশে বসে। এইটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্যই আজকে আমি ওনাকে আমার পডকাস্টে গেস্ট হিসেবে ডেকেছি। তো আহ আমি প্রথমেই বলেছি যে স্বপ্নাদি শেয়ার মার্কেট নিয়ে চর্চা করছেন। তো আমি তোমার সঙ্গে কথা বলে বুঝেছি যে বর্তমানে তুমি এটা নিয়ে একটু ডিটেলসে বলো, মানে মানে অনেকেই তো জানে না, যদি লোকের একটু উপকার হয় তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, অবশ্য আমি এটা করছি, কেউই হয়তো জানে নাই, তোমার কাছ দিয়েই হয়তো তোমার এই মানে আড্ডার মাধ্যমেই অনেকে জানবে, আমার পরিচিত অনেকে এই ব্যাপারটা জানে না। হ্যাঁ। তো আচ্ছা। আমি যেটা বলছি যে প্রথমেই বলে দিচ্ছি, আমি কোনো তো এই ব্যাপারে এক্সপার্ট নই, আমি আগে এটা নিয়ে কোনো পড়াশোনা করিনি। তো যতটাই আমি করেছি সমস্ত বিভিন্ন সোর্স থেকে পড়াশোনা করে জেনেছি। আর বিভিন্ন চ্যানেল আছে যেখানে বিভিন্ন এক্সপার্টসরা মানে এই শেয়ার ব্যাপারে যারা এক্সপার্ট তারা অনেক অ্যাডভাইস দেন, সেগুলো শুনে শুনেই আমি শিখেছি। তো শিখে এখন মানে প্রথমে আগে যেটা আমি ভয় পেতাম, শেয়ার মার্কেট শুনলেই ছোট থেকে একটা ভীতি থাকতো যে এটা মানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, হয়তো টাকা পয়সা সব মার চলে যায়। বা অনেক আগেকার দিনের সিনেমাগুলো যখন দেখতাম, ছোটবেলায় দেখতাম খুব ধনী ব্যক্তি, সে হয়তো শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছে, তারপরে পুরো নিঃস্ব হয়ে গেছে। তো সেই কারণে একটা ভীতি মনের মধ্যে ছিল, এগুলো নিয়ে কোনোদিন আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো ইদানিং লাস্ট কয়েক বছর ধরে এরকম যখন এখন করছি, এখন আমার ব্যাপারটা বেশ ভালোই লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, তো এবার বলো যে আমি জানতে চাইছি যে শেয়ার মার্কেটের জন্য যে মানে কোনো অ্যাপ ইউজ হয়? এখন তো আমাদের জীবন ভীষণ অ্যাপ নির্ভর, হুম, সবকিছুতেই হুম। আমরা ফোনে করছি, সবকিছু ভীষণ অ্যাপ নির্ভর হ্যাঁ, আমাদের। তো এটার এখন জন্য সবকিছুই ফোনেই হয়। ল্যাপটপ বা ফোনে সবই অনলাইনে হচ্ছে, বিভিন্ন অ্যাপ আছে। তবে আমি আলাদা কোনো অ্যাপ ইউজ করার আমার প্রয়োজন হয়নি, কারণ আমি অস্ট্রিয়াতে যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অনলাইন পোর্টাল থেকেই আমি সব করতে পারছি। ইভেন আমার মনে হয় এখন বেশিরভাগ ব্যাংকেই এটা করা সম্ভব হচ্ছে। আলাদা করে কোনো মানে আমি ইন্ডিয়ান অনেক ব্যাংকেও দেখেছি ডিরেক্টলি ওখানে ওদের অনলাইন পোর্টাল থেকে তুমি এরকম শেয়ার মার্কেটে সব ইনভেস্ট করতে পারছো আর কি। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই শেয়ার মার্কেট চর্চা এটা কি ধারাবাহিক, মানে কাজের বাইরে কি মানুষের কোনো উপকারে আসতে পারবে? মানে আসে, মানে মানুষ শিখতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে। আমার মনে হয় জাস্ট খুব বেশ কিছুদিন যদি তুমি টাইম দাও, হুম। আহ একটু রিসার্চ করো, পড়াশোনা করো, তাহলে তো তুমি ইজিলি শিখে করতে পারবে। যেমন আমার আমার আমি তো বললাম আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখন এতটাই ইন্টারেস্টিং লাগে, উম, ভালো লাগে। তবে এখনো আমার অনেক শেখার বাকি, অনেক জানার বাকি। যতটুকুই জেনেছি সেটা দিয়ে কাজ করতে আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, পর পর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে তুমি করে ফেলতে পারছো আর কি। হুম। আচ্ছা, তো এইটার মানে কিরকম স্টেপ আছে, মানে একটু বলো, একটু শুনি। স্টেপস বলতে দেখো, প্রথমে তোমার দরকার একটা, যেটা তুমি বললে, একটা অনলাইন প্ল্যাটফর্ম দরকার।
সেই অনলাইন প্ল্যাটফর্মটা তুমি যে কোনো অ্যাপস ইউজ করে করতে পারো, বা তোমার যদি ব্যাংকের কোনো সেই সুবিধাটা দেয় ব্যাংক থেকে, তাহলে ওদের অনলাইন যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে করতে পারো। তো আমি সেটাই করেছি, অনলাইন প্ল্যাটফর্ম যেটা ব্যাংকের আছে সেটা থেকে। তো এবারে তুমি যখন একবার ঢুকে গেলে ওই প্ল্যাটফর্মে, তুমি হুম। ওখানে লিস্টেড বিভিন্ন স্টক এক্সচেঞ্জ বা মিউচুয়াল ফান্ডের ডিটেলস গুলো পুরো লিস্ট পেয়ে যাবে। তো এই লিস্টের মধ্যে ধরো যেমন ভিয়েনা স্টক এক্সচেঞ্জ, তোমার ফ্র্যাঙ্কফুর্ট আছে, সুইজারল্যান্ড আছে, ডিফারেন্ট আছে। তো তুমি সিলেক্ট করতে পারো কোনটার সাথে। প্রথমে স্টাডি করে দেখলে একটু ওখানেই সব পেয়ে যাবে। তো তুমি ধরো মনে করো যে তোমার যেমন ফ্র্যাঙ্কফুর্ট, ওখান থেকে কিছু কোম্পানি সিলেক্ট করতে পারো। বা হতে পারে যে তুমি যে কোম্পানির শেয়ারটা কিনতে চাইছো সেটা ফ্র্যাঙ্কফুর্টে নেই, মানে ওই স্টক এক্সচেঞ্জের মধ্যে নেই, সেটা ইউকের কোনো স্টক এক্সচেঞ্জে আছে, সেটাও তুমি সেখান থেকে সিলেক্ট করতে পারো। বেশ, তো মানে একটু স্টাডি করতে হবে আর কি ব্যাপারটা। হ্যাঁ, স্টার্টই তুমি লিস্ট পেয়ে যাবে, বুঝলে তো? তুমি যখন ঢুকছো, তো তুমি ওই স্টক মার্কেটে কি কি কোম্পানিগুলো আছে সেটা তুমি লিস্ট পেয়ে গেলে। এবারে ধরো তুমি আগে থেকে যদি তোমার কোনো কোম্পানি ডিসাইড করা থাকে যে তুমি এই কোম্পানি কিনতে চাও, তাহলে তো তুমি খুঁজে দেখলে কোথায় আছে সেটা তুমি জেনেই নিতে পারছো। আর যদি না থাকে, সেক্ষেত্রে তুমি প্রত্যেকটা কোম্পানি ধরে ধরে তাদের সমস্ত কিছু না ডিটেলসটা তুমি পেয়ে যাবে, চেক করতে হবে। তো আচ্ছা। চেক করতে যেমন তার মধ্যে কি কি থাকে আমি বলছি যেগুলো দেখার। প্রথমেই তোমাকে দেখতে হবে যে কোম্পানিটা তুমি শেয়ার কিনতে চাইছো সেটা কোন সেক্টরে আছে। সেটা আইটি সেক্টরে আছে, না কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে, না হেলথ সেক্টরে আছে। হুম। তো দেখার পরে তুমি দেখবে ওটার প্রফিট কিরকম হচ্ছে, বা অ্যাসেটের পরিমাণ কিরকম, হুম। বা কিরকম ডিভিডেন্ড দেয়, হুম। বা এদের কোনো মানে ঋণ আছে কিনা মার্কেটে, থাকলে এদের যে অ্যাসেট তার সাথে ঋণের রেশিওটা কিরকম, বা এদের কম্পিটিটর কারা, এগুলো সব তোমাকে স্টাডি করলে। তাছাড়া আরেকটা আমার যেটা সব থেকে কাজে লাগে, যে ওখানে না বিভিন্ন অ্যানালিস্ট আছে যারা এক্সপার্ট, তারা ওই মার্কেটের শেয়ার সম্বন্ধে সমস্ত তাদের যে মতামত তারা অ্যানালিসিস করে ডিটেলসটা দিয়ে রাখে। ধরো সেই পার্টিকুলার সময়, যে সময় আমি কিনতে চাইছি, সে সময় ওই কোম্পানির শেয়ারটা আদৌ কেনা উচিত, নাকি এটা নয়। সেল করে দেওয়া উচিত, হুম হুম। নাকি এটা হোল্ড করা উচিত, বা শেয়ারটা ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালু করা আছে। তো এইগুলো সব ডিটেলস থাকে। তো এদের মতামতটা আমার কাছে বেশি কাজে হুম লাগে আর কি। হুম। যেহেতু এরা বেশি এক্সপার্ট আমার থেকে অবভিয়াসলি বেশি, ধরো 60 জন অ্যানালিস্ট, তার মধ্যে যদি 45 মানে 45 জন যদি বলে যে এটা এখন কেনা ভালো, তো সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ মনে হয় ভালো। তারপরে নিজের তো একটা স্টাডি করতেই হচ্ছে, হুম। এটা একটা। আর একটা ধরো যেটা আমি দেখি, ধরো কোন দেশের সেই কোম্পানিটা, সেই দেশের মানে ওভারঅল যে গ্রোথটা সেটা কোন সেক্টরে বেশি হচ্ছে। সেটা ধরো খুবই। আমি হুম। হুম মানে ধরো আমি যদি বলি ইন্ডিয়ার কথা, এখন ইন্ডিয়ার দেখো আমরা নিউজ থেকে যা দেখছি, বিভিন্ন নিউজ থেকে, যে ইন্ডিয়া এখন ইকোনমিক্যালি অনেকটাই গ্রো করছে। হুম। হুম। তো সেক্ষেত্রে আমি যদি এখন বলি রিলায়েন্স বা আদানি, যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করছে, তো সেই কোম্পানিগুলো ধরে নিতে পারি যে এদের পারফরমেন্সটা ভালো হবে। ফলে আমি যদি ওদের শেয়ারটা মানে কোনো কোম্পানি ভালো পারফর্ম করলে তাদের শেয়ারের ভ্যালুটা বাড়বে, আচ্ছা। তো সেখানে কিনতে পারি। বা ধরো আজকাল যেটা হচ্ছে, এআই এর উপরে সারা পৃথিবীতেই খুব কাজ হচ্ছে। হ্যাঁ। তো আচ্ছা। এআই রিলেটেড যে কোম্পানিগুলো এআই রিলেটেড প্রোডাক্ট মানে প্রডিউস করছে, সেই কোম্পানিগুলোকেও আমি একটু টার্গেট করতে পারি। তো বুঝলাম। এইভাবে তুমি কোম্পানিটাকে সিলেক্ট করলে, করার পরে তুমি সেখানে এবারে কতটা ইনভেস্ট করছো, কতগুলো শেয়ার কিনছো, সেটা পুরোটাই তোমার উপরে। মানে তুমি একবারে তুমি 10,000 ইউরো ইনভেস্ট করবে, নাকি তুমি 500 করবে, সেটা নিজেকে ডিসিশন নিতে হবে। সব তো মানে নেওয়ার একদম নিজের, নিজেকে খুব মানে এটাকে যাচাই করতে হবে আর কি একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যেটা আমার মনে হয়, প্রথমেই না বেশি তুমি লাভ তখনই পাবে, আমার যেটা মনে হয় বেশি লোভ করা উচিত না। আর এক জায়গায় বেশি বেশি ইনভেস্ট করা উচিত না। একদম তুমি কথাতেই একসাথে, হ্যাঁ, পাবনি।
হ্যাঁ, তুমি যদি ভেঙে ভেঙে ওই ওই অ্যামাউন্টটাকেই তুমি যদি বিভিন্ন কোম্পানির মধ্যে ডিভাইডেড মানে করে করে তুমি দাও, তাহলে কি হবে, যদি এক জায়গায় তোমার লসও হয় সেক্ষেত্রে তোমার খুব একটা গায়ে লাগবে না। এবার ধরো তোমার কেনা হয়ে গেল, তারপরেও একটা তোমার কাজ থেকে যাচ্ছে বড়, যেটা সেটা রেগুলার বেসিসে তোমাকে ওই শেয়ারের ভ্যালুটাকে চেক করতে হবে, যে হুম। কোনো আপ ডাউন হচ্ছে কিনা, কোম্পানিতে কোনো মানে কোনো চেঞ্জ আসছে কিনা, কোনো অ্যানাউন্সমেন্ট হচ্ছে কিনা নতুন, যাতে করে ধরো কোম্পানির যে গ্রোথ সেটা হ্যাম্পার করতে পারে। যেমন ধরো কিছুদিন আগে আদানির একটা ঘটনা ঘটেছিল, যে কোনো একটা হিন্ডেনবার্গ রিপোর্ট এলো, তার ফলে ওদের মানে যে শেয়ারের যে দামটা পড়ে গেল। বা এমন সময় অনেক হয় না, যে ম্যাগির একটা কোনো মশলায় কিছু একটা পাওয়া গেল, সবাই বললো আর ম্যাগি কিনো না বা খেও না। তো সেই ক্ষেত্রেও না হয় কি, সেই সব কোম্পানির যে শেয়ারের দামগুলো পড়ে যায়। তো সেই সময় তোমাকে ডিসিশন নিতে হবে যে ঠিক আছে, আমার এখন দেখছি শেয়ারের দাম পড়ে যাচ্ছে, তো আমি এখন তাড়াতাড়ি করে সব শেয়ারগুলো বিক্রি করে দিই, আমার যা লাভ আছে সেটা আমি পেয়ে যাবো। এটা একটা হতে পারে। অথবা তুমি যদি জানো যে কোম্পানিটা ভবিষ্যতে আবার গ্রো করবে ভালো মতো, তো তুমি কি করতে পারো, যেহেতু এখন শেয়ারের দামটা কমে গেল, মানে একটা ইউনিটের দাম তোমার কম, সেক্ষেত্রে তুমি ওই কিছু অ্যামাউন্ট ইনভেস্ট করে বেশি পরিমাণ ইউনিট কিনতে পারছো, বেশি শেয়ার কিনতে পারছো। তো সেটা যদি তুমি এখন কিনে রাখো, পরে যখন দেখলে কিছুদিন পর কোম্পানিটা আবার যদি ঠিক মানে আবার ঠিক মতো পারফর্ম করে, সেক্ষেত্রে তুমি এখন যেটা ইনভেস্ট করলে কিছুদিন পরে গিয়ে কয়েক গুণ বেড়ে যাবে। বেশ, বুঝতে মানে পারছো? এটা আমরা বুঝলাম যে খুব মানে ধৈর্য ধরে ব্যাপারটা সম্পর্কে ভেতরে আর কি, মানে তোমাকে সমস্ত খবরাখবর খবর রাখতে খবর হবে, যে খুব মানে আপডেট হতে ওই হবে। আপডেট শুধু মানে তুমি যেটা করেছো সেটা না, তার বাইরে ধরো আহ চারিপাশে কি ঘটছে, মানে একদম। এই ঘটনাটা কি ওই কোম্পানিতে কোনো এফেক্ট করছে কিনা। হ্যাঁ, আচ্ছা। সেই সমস্ত কিছু তোমাকে সব সময় আপ টু ডেট থাকতে হবে। আর এখন তো আমার মনে হয় হাতের মধ্যেই সবকিছু, ফলে একদম। আলাদা করে অতটা যখনই, আর সব থেকে বড় কথা, তুমি যখন বুঝছো যে ঠিক আছে কোনো কিছু হতে পারে, তোমার ইচ্ছা হলে তুমি ওটা সেল করে দিলে, টাকাটা পেয়ে গেলে। বেশ। আর আহ যদি, হ্যাঁ, হ্যাঁ, আর যদি তুমি বলো। যারা এগুলো করতে পারছে না, তারা কিন্তু ইজিয়েস্ট ওয়ে হলো যে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিতে পারো। আচ্ছা, বুঝতে এটা পারলে? কি, এটা যেহেতু একটা সেলফ এমপ্লয়মেন্টের মতো কাজ, তো হুম। এটা কি তোমার মনে হয় যে আহ, মানে এটা করতে গেলে কোনো লিগ্যাল ডকুমেন্টস এর প্রয়োজন বা কিছু, তার একটু হুম। প্রসেসটা একটু ছোট করে বলতে পারো একদম। না, লিগাল ডকুমেন্টস বলতে তুমি যেখানে, আমি যেমন এখানে আমার একটা আমার লিগালি আমি এখানে আছি, আমার রেসিডেন্ট কার্ড আছে, বা আমি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট, বা যে কেউ যে লিগালি থাকবে, পার্মানেন্ট হোক আর না হোক, লিগালি আছে, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং সে ট্যাক্স দিচ্ছে রীতিমতো ঠিকঠাক আচ্ছা, মতো। মানে তুমি বাস যা এই ইনকাম করবে পার্টটা এখানে থাকলেই ট্যাক্স। তুমি হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর একটা ঠিক আছে। আলাদা করে আর আমার তো মনে হয় না আর কিছু, মানে আমার আর লাগেনি, আমার মনে হয় আর কিছু লাগে না। আচ্ছা, তুমি কিভাবে অস্ট্রিয়াতে এলে? অস্ট্রিয়াতে এলাম, দেখো জার্মানিতে যখন ছিলাম তখন আমার হাজবেন্ড ওখানে পিএইচডি করছিল, করার পরে আহ, 2 বছর, মানে তখন আমরা জার্মানিতে যখন আসি 2004-এ, তো 2006 নাগাদ ওর যখন পিএইচডি শেষ হয়ে গেল, তখন পোস্ট ডক করছিল। হ্যাঁ, তো তুমি তো জানো যে পোস্ট ডকটা তো কোনো পার্মানেন্ট না, ওটা কন্ট্রাক্টটা কয়েক বছর করে রিনিউ করা হয়, তো ওটা কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না। তার মধ্যে আমাদের মেয়ে হয় 2007-এ। তো তখন আমরা একটা পার্মানেন্ট কিছু ভাবতে থাকি। তো তখনই এইখানে অস্ট্রিয়ান একটা কোম্পানি, ভালো কোম্পানি বোরিয়ালিস, সেখান থেকে অফারটা যায়। সেই কারণেই ওইটা আমাদের নেওয়া। আর তারপরে অস্ট্রিয়াটা আমরা সিলেক্ট করার আরেকটা কারণ, যে আমরা যেখানে জার্মানিতে দেখেছি যে যে স্কুলগুলো সমস্তটাই কিন্তু জার্মানি পড়াশোনা হয়। আর প্রেসিডেন্টে থাকো তোমরা, আমি হ্যাঁ, শুনেছি আর আমার। ইন্টারন্যাশনাল কোনো পাবলিক স্কুল ওখানে আমরা দেখিনি তখন, এখন আমি জানি না এত বছরে, কিন্তু আমরা ড্রেসডেনে থাকতাম, একটাই ইন্টারন্যাশনাল স্কুল ছিল, এবং সেটা কিন্তু পাবলিক না, প্রাইভেট। সেখানে আমরা দেখেছিলাম যে পার মান্থ, প্রথমত ওখানে খুব সিলেক্টিভ, মানে সিটের সংখ্যা খুবই সীমিত। আর পার মান্থ ওখানে তখনই 1200 বা এরকম 1200 ইউরো বা তারও বেশি লাগতো। তো সেটা একটা, আর তার বাইরেও তোমার আর কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। তো এখানে আমরা খবরটা নিয়ে দেখলাম যে এখানে যে পাবলিক ইন্টারন্যাশনাল স্কুল আছে, এবং যে কোম্পানিতে আমরা আসছিলাম সেখানে
ও যেহেতু ওটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওখানে বিভিন্ন দেশের এমপ্লয়িজরা আছে, তাদের জন্য আলাদা করে একটা ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনের ব্যবস্থা করা হলো। এবং আচ্ছা ইন্টারন্যাশনাল স্কুল আছে যেখানে আমাদের মানে এমপ্লয়ীদের ছেলেমেয়েরা আগে চান্স পায়। তো সেটা আচ্ছা আমাদের একটা ভীষণ, মানে সেটাই মেন কারণ ছিল আচ্ছা। আসা। বেশ, এবার আমি এটাই করতাম যে তোমরা কেন চলে এসেছো, মানে হুম তুমি হুম বলে দিয়েছো, অনেকটা কভার করে দিয়েছো তো। আহ, হুম। এরপর বলবো যে তোমরা জার্মানিতেও থেকেছো, অস্ট্রিয়াতেও থেকেছো। দুটো দেশের মধ্যে জীবনযাত্রার সুবিধা অসুবিধা গুলো কিরকম? আর দুটো দেশের মধ্যে খুব একটা ডিফারেন্স আমি দেখিনি কিন্তু, মানে তখন আর এখন। তবে তখন যখন আমি জার্মানিতে ছিলাম, সেই সময় আমি, এখন এখন আবারও বলছি, এখন কি রকম হয়েছে, এখন তো সিচুয়েশনটা অনেক বছর হয়ে গেছে, প্রায় 20 বছর। তখন আমরা এখানে এসেছি 2008-এ। হ্যাঁ। তো অনেক আগে। মানে হ্যাঁ, এখানে এসেছি বা ওখানে 2004 থেকে 2008 পর্যন্ত ছিলাম। তখন না ওখানে কোনো জায়গায় কোনো রকম ইংলিশ চলতো না। মানে এখন আমি যদি একটা কোনো চলে, অল্প চলে। অফিসিয়াল, হ্যাঁ হ্যাঁ, কোনো অফিসিয়াল কাজ করতে যাচ্ছি, কোনো টার্মস হয়তো বুঝতে পারছি না, সেখানে ওরা কিন্তু কেউ হেল্প মানে করতে চাইতো না, বা মানে এমন এমন হতো যে তখন আমার একটু মানে কোথাও পেতাম না। কিন্তু এখানে যখন সেই সময় এখানে আসি, এই এই শহরটাকে আমার বেশি ইন্টারন্যাশনাল লেগেছিল। সব জায়গায় ইংলিশ চলতো, আর অফিসে তো মানে সব ব্যাপারই ইংলিশেই কথা হতো। আর আমার যখন স্কুল টুলে জয়েন করতে হলো, তখন সেখানেও সমস্ত কিছু ইংলিশেই হতো। তো সেই আচ্ছা। জন্য এইটা সুবিধা ছিল। আর অসুবিধা বলতে যেটা হলো, আহ, দুটো দেশেই কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ, কিন্তু যখন এখানে এলাম, এখানকার জার্মান ল্যাঙ্গুয়েজটা টোটালি ডিফারেন্ট। মানে এদের অ্যাকসেন্টটা একেবারে আলাদা। এতটাই আলাদা যে জার্মান লোকেরাও এইখানকার জার্মানটাকে বুঝতে পারছে না, মানে কোনো কোনো ক্ষেত্রে। তো ঠিক। এইটা একটা অসুবিধার কারণ। আচ্ছা, বা জীবনধারা, জীবনধারাতে খুব একটা চ্যালেঞ্জ তাহলে বলছো মানে? উম, না, কেন তখন আমরা যখন এলাম না, এই আসলে আমার হয়তো হয়নি, তার কারণ এই কোম্পানি থেকে সমস্তটাই মানে আমাদের হেল্প, একটা রিলোকেশন সার্ভিস বলে একটা আলাদা ডিপার্টমেন্টই ছিল। তারা মানে যত বাইরে থেকে এমপ্লয়িজ আসতো তাদেরকে মানে পুরো এখানকার সিস্টেমটা বুঝিয়ে দেওয়া, সমস্ত দেখিয়ে দেওয়া, এইগুলো করতো। এমনকি ওরা একটা স্পাউস ক্লাব বলে, মানে বরিয়ালিস স্পাউস ক্লাব একটা করে দিয়েছিল, হ্যাঁ, যেখানে না আমরা যারা মানে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতাম না, সেরকম তাদের জন্য। ধরো, হ্যাঁ 40-50 জন ধরো আমরা যারা যেতাম, তাদেরকে একসাথে করে, তারা কেউই মানে সবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোকজন ছিল, কিন্তু সবাই আমরা ইংলিশেই কমিউনিকেট করতাম। তার ফলে ওখানে না একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছিল, ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করাতো। তারপরে ওরা ছেড়ে দিল আমাদের হাতে পুরো ক্লাবটা। সেই ক্লাবে ধরো যা অ্যাক্টিভিটিস তখন আমাদের করতে হতো, ফলে 1-2 মাসের মধ্যেই না খুব মানে একটা বড় বন্ধুত্ব ফ্রেন্ড হয়ে সার্কেল গেছে। হয়ে। হুম হুম একদম। হুম। বাহ, খুব ভালো। আহ এবার বলো যে এখানে কাজের সংস্কৃতি সামঞ্জস্য করতে তুমি কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছো, মানে সম্মুখীন হয়েছো? এখানে হ্যাঁ। কাজ, কাজের সংস্কৃতি বলতে যেটা, কাজের পরিবেশ খুব ভালো, কর্মকাণ্ডে। তবে যেটা হয় ল্যাঙ্গুয়েজটা ভীষণই প্রবলেম হয়। মানে তুমি ধরো ল্যাঙ্গুয়েজের জন্য তুমি অনেক জায়গায় তুমি যেটা তোমার হয়তো পছন্দের কাজ, সেটা পেতে গেলে তোমার ওই ল্যাঙ্গুয়েজটা দরকার। মানে তোমার থেকে হয়তো কোয়ালিফিকেশন অনেকের কম, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা ভালো ভালো জানো। পারে, সেই সেইটাই একটা মানে ল্যাঙ্গুয়েজটাই এখানে বেশি চ্যালেঞ্জিং। আর কিছু সেরকম আমার লাগেনি। আচ্ছা, তো ইন্ডিয়াতে ওয়ার্ক কালচার এর সুবিধা এবং অসুবিধাগুলো কি, মানে এখানের সাথে ইন্ডিয়ার কিরকম, মানে বলতে চাইছো আর কি, মানে তোমার মনে হয়েছে আর কি? ওয়ার্ক কালচার, ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেকটাই ডিফারেন্স, আলাদা। আলাদা। মানে এখানকার পরিবেশটা ভীষণই ফ্রেন্ডলি। তুমি, তোমাকে একটা কাজ দেওয়া হলো, তুমি কখন সেটা মানে একটা টাইমের মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হবে, তুমি কখন করছো কিভাবে করছো কেউ সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না। আর তোমার মানে এই যে এখানে আরেকটা জিনিস আমার ভালো লাগে যে ইন্ডিয়াতে অফিসে দেখো স্যার স্যার ম্যাডাম ম্যাডাম করে, এখানে কিন্তু সেই জিনিসটা একেবারে নেই, সকলে সকলের নাম ধরে ডাকে। মানে যখন কেউ আড্ডা দিচ্ছে, কে কার আন্ডারে কাজ করছে, কে বস, সেটা কিন্তু বোঝার কোনো মানে অবকাশ নেই, সকলে বন্ধুর মতো থাকে। মানে সকলেই সবার নাম ধরে ডাকছে। আর যেটা ভালো লাগে দেখো যে মানে
যে একজন বড় উচ্চপদস্থ, যে সে যেমন গাড়ি নিয়ে অফিসে ঢুকছে, যে একেবারে ধরো ক্লিনিং এর কাজ করছে সেও কিন্তু গাড়ি নিয়ে ঢুকছে। এবং সন্ধ্যের সময় যদি দেখো তুমি একই শপিং মলে গিয়ে সবাই সময় কাটাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কোনো বিভেদ নেই কারোর মধ্যে, একদম ঠিক। সকলে। হুম। একদমই তাই। বেশ, তুমি যখন প্রথম অস্ট্রিয়াতে এসেছিলে বা জার্মানিতেও এসেছিলে, হুম। তো হুম। সেখানে কি তোমার বাড়ি বা আবাসন মানে হোম যেটাকে আমরা বলি, তো সেটা পেতে কি কষ্ট হয়েছিল? উম, জার্মানিতে দেখো আমরা থাকতাম তখন পিএইচডি করার সময়, তখন তো স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট থাকে, সেইখান দিয়ে পেয়েছিলাম। আর অস্ট্রিয়াতে যখন আসি তখন এখানকার যে রিলোকেশন সার্ভিস আছে ওরা পুরোটাই হেল্প করেছিল। ধরো ওরা আমাদের নিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্ট দেখিয়েছিল ঘুরিয়ে ঘুরিয়ে। তার মধ্যে আমরা যেটা সিলেক্ট করেছিলাম মানে প্রথমে, এখন তো আমরা তারপরে অনেক বছর হয়েছে নিজেদের মতো বাড়ি টাড়ি কিনে নিজেদের মতো, কিন্তু সেই প্রথম সময় ওরা আমাদের অনেকগুলো ফ্ল্যাট দেখালো, তার মধ্যে থেকে আমরা যেটা সিলেক্ট করলাম সেটাই আমরা মানে পছন্দ হয়েছিল সেটা সিলেক্ট করেছিলাম। ফলে বাড়ি পাওয়ার আমাদের কোনো অসুবিধা হয়নি তখন। হয়নি। আচ্ছা। তো অস্ট্রিয়াতে বাড়ি পেতে গেলাম যে এমনি আমার কিউরিওসিটি বশত মানে জিজ্ঞেস করছে, আগ্রহ একটু যাচ্ছে যে কিরকম অ্যাপ মানে ইউজ করবে যদি কেউ ধরো প্রথম অস্ট্রিয়াতে আর কি যায়, যেমন আমাদের এখানে ইমো স্কাউট, ইমো ওয়েস্ট, অনেক কিছু উম, ওয়েবসাইটস মানে আছে। বাড়ি বাড়ি পাওয়ার ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, ভাড়া বাড়ি হ্যাঁ, মানে। আমি দেখো আমি যখন এই বাড়িটা কিনি তখন কিন্তু আমি উইল হাভেনে বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে কিনেছিলাম। আর আচ্ছা। মানে ওরা ওখানে দিয়ে দেয়, বা আরো কিছু অ্যাপ আছে সেগুলো আমি আহ, ভুলেও গেছি। তবে ব্যাংকের বিভিন্ন ব্যাংকের যেমন আমাদের এই যে আমি যে ব্যাংকের কথা বললাম সেখানেও কিন্তু যে কি প্রপার্টিজ গুলো সেল হচ্ছে সেই ব্যাংকের সেটাই আর কি। মাধ্যমে তুমি কিনতে পারছো। একটা আপডেটস থাকে ওখানে। হুম। আচ্ছা। হুম। আর ওদের ওদের একটা আলাদা মানে সেকশন আছে, যারা তুমি যদি বলো আমি এরকম কিনতে চাই তখন ওরা তোমাকে সব ইনফরমেশন গুলো পাঠায় যে আমাদের এই এই প্রপার্টিজ আছে, তুমি যদি এর মধ্যে থেকে কিছু তোমার পছন্দ হয় বা দেখতে যেতে চাও ওরা তখন আমাদের দেখায়। আচ্ছা। বেশ, তো তুমি জার্মান সমাজে কি পরিবর্তন যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে সেটা কি হবে? পরিবর্তন না, এখানে তো আমি দেখি সবকিছু খুব সিস্টেমে চলে। আহ মানে সোসাই মানে নিয়ম ভালো, সবকিছু মানে কোনো অসুবিধা হয় না। ফলে আমার সেরকম কোনো লাগে না। তবে আমার চেঞ্জ বলতে যেটা আমার খারাপ লাগে যে ছুটির দিন মানে এখানে সমস্ত কিছু বন্ধ, এটা আমার না খুব মানে বাজে লাগে। ধরো আমি এখন রবিবার দিন একটু ছুটির দিন পেলাম, আমি তখন মলে যাব, শপিং করব বা একদম। বাইরে সময় কাটাবো। মানে বাইরে বেরোলে মনে হয় রাস্তাঘাটে কোনো গাড়ি নেই, কোনো লোকজন নেই, আরো ডিপ্রেশন মানে এসে যায়, ফাঁকা। কি কোথায় ফাঁকা। তো সেইটা আমার কাছে একটা খুব মানে, এছাড়াও দেখো যে কোনো পাবলিক হলিডে থাকলে কিন্তু সবকিছু বন্ধ। হুম। তো একদম ঠিক। সেইটা আর এমনি সবকিছু তো এখানে ঠিকঠাকই ছুটিটা চলে। এখানে ছুটির মতোই কাটানো হয়। এটা হ্যাঁ, আমার খুব অবাক লাগে। ছুটিটাই খুব মানে ছুটি মানে যেমন যে কোনো আমাদের ওখানে কোনো অকেশন মানে ফেস্টিভ্যাল মানে আরো তো সব খোলা থাকে। রাস্তাঘাটের লোক বেরোয়, তো এখানে এটা এটা একটু ডিফারেন্ট। মানে একদম যখন ছুটির দিন সেদিনকে আরো সবকিছু ফাঁকা। ঠিক। বেশ, এবার বলো যে এখানে যেগুলো তোমার পছন্দের জিনিস, হুম। যেগুলো তুমি ভারতীয় সমাজে পাও না। সেরকম বলতে গেলে বলো, প্রথমে আমি যেটা বলি এই যে এখানকার যে সিস্টেমটা তৈরি হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কথা ভেবে তৈরি হয়েছে। মানে একেবারে উচ্চবিত্ত থেকে একদম নিম্নবিত্ত যারা, সেই কারণে এখানে যে তুমি দেখবে সোশ্যাল যে ডিফারেন্সটা, ধরো এই যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যিনি একজন উচ্চপদস্থ কর্মচারী তিনিও গাড়ি নিয়ে ঢুকছেন, আর যে একেবারে মানে ক্লিনিং লেডি সেও কিন্তু সেরকম ভাবেই যাচ্ছে, সেখানে কোনো ভেদাভেদ নেই। আর লোকের খুব সিভিক সেন্সটা আমার খুব ভালো লাগে। ভীষণ মানে systematic তাই না, একদম। কেউ মানে আমি দেখেছি ইন্ডিয়াতে তুমি নিজের ঘর পরিষ্কার করে বাইরে নোংরাগুলো ফেলে দিচ্ছে, তো সেই জিনিসটা তো এখানে কোনো দিন হয় না। সকলে নিয়ম মেনে যেখানে যেই না, আমরাই দেখো না একটা মানে নোংরা ফেলার জন্য এই বিও এক জায়গায়, প্লাস্টিক এক আয়ো জায়গায়, হ্যাঁ। হুম, সবকিছু আলাদা আলাদা, পেপার এক জায়গায়, বিভিন্ন বটলস কাঁচের জিনিস এবং গ্রিন একটা এক জায়গায়, হোয়াইট বটল কাপড় এক ফেলা হয় জায়গায়। এক জায়গায়, হ্যাঁ, এটা ঠিক থাকে হ্যাঁ এইগুলো পাশাপাশি। আর কেউ কাউকে ধরো মানে এই রাস্তাঘাটে যখন বেরোই কত সেফ মেয়েদের জন্য বলো যে কোনো, একদম। আমার তো কোনো সময় কোনো হয় না, কিন্তু ওখানে যখন বেরোই মানে আমি বাইরে বেরোচ্ছি বাড়ির সকলে মানে ইয়ে চিন্তিত। হয়ে থাকে একটু
হ্যাঁ, যে কতক্ষণে বাড়ি ফিরলো কিনা। আর যা একদম। বলবো, ধরো জোর জুলুম, মানে প্রচন্ড তুমি বাবা। মানে ওখানে যার ক্ষমতা বেশি সে তোমার মানে যা খুশি করে দিতে পারে। তো সেই জিনিসটা না, মানে আমি যদি আমার নিজের জমিতেও একটা ওয়াল দিতে যাই, সেখানেও এসে আমাকে মানে জোর জুলুম, তোমাকে এত টাকা দিতে হবে, এই দিতে হবে, সেইগুলো তো এখানে আমি নিজের বাড়ি করি, বাড়ি কিনি, কেউ তো কিছু বলে না, মানে সেই ব্যাপারটা, অন্যায় ব্যাপারটা হয় না। আর অন্যায় দেখলে ওখানে কোনো তুমি দেখেও চুপ করে থাকতে হয়, এখানে সেটা। আমি তোমাকে একটা ঘটনা বলি, আমাদের মেয়ে যখন খুবই ছোট, মানে 1 বছর হয়নি বা কিছু, বা তাড়াতাড়ি ঘুমায়, তো রাত্রেবেলা উপরে যারা, তখন আমি জার্মানিতে, আহ খুব জোরে মিউজিক সিস্টেম বাজিয়ে পার্টি করছে। তো প্রথমে একবার বলা হলো, শুনলো না। তারপরে একটু আস্তে করো, শুনলো না। তারপরে আমরা সত্যি বাধ্য, কেন ও ঘুমাতে পারছে না অত ছোট। তো আমরা পুলিশে যখন ফোন করলাম, মানে 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে পুলিশ এসে গেল, ওগুলো বন্ধ করালো এবং আমাদের ঘরে ঢুকে বলে গেল যে হ্যাঁ, এটা তোমাদের বাচ্চা আছে, এটা তো ওদের বুঝতে হবে। তো যদি এরকম কখনো হয় আবার আমাদের ডাকবে, মানে হেজিটেট করবে না। তো এই বাহ। এই যে ব্যাপারগুলো আমার খুব ভাল লাগে এখানে। আহ সবকিছু। আর তারপর আরেকটা হচ্ছে রাস্তাঘাটে, মানে গাড়ি চালাই যখন, আমার কোনো মানে সকলে নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে। যে এই নয় যে কেউ একজন এদিক নিয়ম ভেঙে দিল, বা কেউ একজন হেঁটে সামনে এসে গেল। নিয়মটা খুব ভালো। তাছাড়া ধরো তুমি পাবলিক ট্রান্সপোর্ট বলো, তুমি যে কোনো স্টপ থেকে যে এই সময় বাস আসবে বা ট্রাম আসবে, সেটা তুমি ঠিক সেই সময় তুমি পাবে। একদম, এই হ্যাঁ, এখানে তাই না? লোক মানে বাস স্টপটা মানে বাস স্টপেই বাসটা দাঁড়ায় আর কি। হুম। আর অনেক। কোনো কাজে এক্সট্রা তোমাকে মানে সময় নষ্ট হয় না, না, মানে তাই না, যে কাজটা যেরকম যখন হওয়ার কথা তো সেই সেটা সময় সেটা তখনই হয়ে হয়। যায়। হুম। এই সব মানে অনেক, এই সব সব তো সত্যিই ভালো লাগে। মিস করার মধ্যে নিজেদের ফ্যামিলি এইগুলো, আর আর যদি খারাপ লাগার জায়গায় একটাই, ধরো যা কিছু কাজকর্ম সব নিজেদের করতে হয়। এটা মানে আমার সব থেকে A to Z, বাড়ির যা কাজ, বাইরের কাজ সব নিজেদের করতে হয়। এটা মানে আমি জানি না, যারা হয়তো ইন্ডিয়া থেকে আসে সকলের কাছেই একটা মানে চ্যালেঞ্জ বলতে পারো। একদম। বেশ বা আমি আমাদের ইন্টারভিউ মানে সাক্ষাৎকার পর্ব একদম শেষ লগ্নে এসে গেছি আমরা। আমি একটাই কথা তোমাকে বলবো যে যারা তরুণ প্রজন্ম আসছে বা আমাদের মতো, আমরা দুজনেই বিবাহ সূত্রে এখানে এসেছি। তো হুম হুম যারা আসছে বা পরবর্তীকালে পরিকল্পনা করছে অস্ট্রিয়া কিংবা জার্মানি বা যে কোনো জায়গায় হুম ইউরোপের, হুম হুম। তারা এসে সেটেল ডাউন করবে, তুমি তাদেরকে কিরকম মেসেজ দিতে চাও বা বার্তা দিতে চাও? কি ভেবে তারা আসবে? দেখো, এখন আমি যা শুনছি, বা ইন্ডিয়াতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক সুযোগ হয়েছে। এখানে যদি আসে, এখানে কাজের পরিবেশটা খুবই ভালো, যেখানে মানে নিজের মতো করে কাজ করা যায়, সেটা একটা সুবিধা। আর ধরো এখানকার সোশ্যাল লাইফ, সোশ্যাল সিকিউরিটিটা অনেক বেশি। এই যেগুলো আমি এক্ষুনি বলছিলাম, যে নিজের মতো করে তুমি থাকতে পারো, কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করে না, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে হয় না, সেইগুলোই ভালো। আর বাকি ধরো যেটা আমি খারাপ, যেটা আমার লাগে সবসময়, সেটা হলো এই সমস্ত কাজকর্ম নিজেদের করতে হয়। অসুস্থ হলেও জানবে আমাকে উঠেই সেই, ধরো কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, নিজেকেই করতে হবে, নিজেকেই। হ্যাঁ, এইটা। এছাড়া এখন সবকিছু গ্লোবালাইজেশন হচ্ছে সব জায়গায়, তো সব দেশের মানুষ সব জায়গায় যাচ্ছে। ধৈর্য ধরতে হবে এখানে এসে, মানে চট করে কিছু করতে পারবে না মানে। হ্যাঁ, যদি তারা কোনো মানে কোনো অফার পেয়ে আসে, সেক্ষেত্রে তো এসেই তারা কাজে জয়েন করে নিচ্ছি। আর একদম। যেখানে আসবে, ধরো কোনো কোম্পানিতে আসলে তারা তো হেল্প করেই দেয়, যে কোথায় থাকবে কি করবে সেটা হয়ে যায়। আর স্টুডেন্টরা আসলে তো তারা পড়াশোনার জন্য আসছে, নিশ্চয়ই প্রফেসরের সাথে যোগাযোগ করে সেই সেখানে জয়েন করবে। তো একদমই। সেখান থেকে আমার মনে হয় ইউনিভার্সিটি থেকেও সব রকম হেল্প করা হয় তাদের। তো বেশ। আসলে কোনো আলাদা করে কোনো ভয়েরও ব্যাপার নেই। আর এখন তো মানে ছেলেমেয়েরা অনেক স্মার্ট, আর সমস্ত ইনফরমেশন হাতের মধ্যে পেয়ে যাচ্ছে। যেখানে আসবে সেটা গুগল ম্যাপে দিয়ে দেখেও নিতে পারছে, যে আমি কোথায় থাকছি, সেই চারপাশটা কিরকম। হুম তা হুম, এখন একদম। আমাদের সময় তো এগুলো ছিলই না, না, মানে পুরো যখন এসেছি তখন জানি না জায়গাটা কিরম, সেখানকার লোকজন কিরম। এখন তো মানে এখন আর কিছু মানে নতুনত্ব বলে কিছু লাগে না, তারা সব জেনেই আসছে। একদম রিসার্চ করতে হবে আরো বেশি করে, না হলে
ওটা একটু জানতে হবে, পড়াশোনা করতে হবে, সেটা হ্যাঁ, আমারও মনে হয়। এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড স্মার্ট, মানে অনেক স্মার্ট। বেশ। আহ আমাদের ইন্টারভিউ পর্ব আজকে এখানেই শেষ করছি, আমরা শেষ করব। শেষ হুম। করার আগে স্বপ্নাদির কথা দিয়েই আমরা আজকে শেষ করব। স্বপ্নাদিকে অনেক ধন্যবাদ, কারণ আমাদের এই ইন্টারভিউটা অনেক দিন ধরে প্ল্যান হচ্ছে। আর আরেকটা বলে রাখি, স্বপ্নাদির একটা ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেল আছে, তার নাম হচ্ছে অবকাশ ইউরোপ। আমি দেখি ওটার ও, পোস্ট। ওটাও বলছি, আমার ওই ভিডিও এডিটিং করতে ভালো লাগে। ফলে আমরা যখন কোথাও বেড়াতে যাই, সেইখানকার ভিডিওগুলো আমি তো আগে এমনি নিজেদের জন্য করতাম, এখন একদম। আপলোড করে দিই অবকাশে ইউরোপে বলে চ্যানেল। হ্যাঁ, যারা দেখতে চান দেখতে পারেন, চ্যানেলটা পুরোপুরি বাংলায় আর কি। বাংলায় তো একদম। আমি হুম, এটা আমি দেখি, খুবই ভালো একটা চ্যানেল তো। হুম। এই উনিও একজন ইউটিউব ব্লগারই বলতে পারেন, কারণ খুব সুন্দর মানে চ্যানেলটা খুললে মনটা ভালো হয়ে যাবে আমি বলবো, কারণ খুব সুন্দর থ্যাংক ইউ, সুন্দর থ্যাংক ইউ। পোস্ট দেয়। ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে চ্যানেলটা। এনিওয়েজ, তো আহ, তোমার কেমন লাগলো আজকে আমার শোতে আমি তো এসে? ওই বললাম, মানে নর্মালি তো আমরা বাংলায় আড্ডা মারার একেবারেই সুযোগ হয় না। তো তোমার সাথে এতক্ষণ বাংলায় বেশ আড্ডা হলো, মানে মনে হলো একেবারে দুই একটা কোনো বাঙালি আড্ডায় বসে আছি, সে কলকাতায় আছি কি একটা বিদেশে আছে, তুমি দেখো জার্মানিতে, আমি অস্ট্রিয়ায়। তো মনে হলো না এত দূরে বসে কথা বলছি, খুবই ভালো লাগলো। একদম। আর স্বপ্নাদির সঙ্গে আমার আলাপ, এবার বলি, স্বপ্নাদির সাথে আমার আলাপ হয়েছে মোহরদির মাধ্যমে। মোহরদি এর আগে একটা এপিসোডে এসেছে আমার পডকাস্টের শোতে। তো মোহরদি না থাকলে আজকে স্বপ্নাদির সাথে আলাপ হতো না আমার। তো ও তো থ্যাংক ইউ। আমার আরেকটা, মানে বলতে পারো ও তো আমাকে দিদি বলে, আমার বোনেরই মতো। তো একদম। ও তো খুবই ভালো মেয়ে, একদম। সবকিছু আমাদের সাথে আহ, খুবই। সত্যি ওর মোহরদি সাথে খুব। আমার এখানেই আলাপ, ওরা তো এখানেই থাকতো। হ্যাঁ, 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 আমি হুম। জানি, আমাকে বলেছে একদমই। তো হ্যাঁ, তো স্বপ্নাদি, তোমাকে অনেক গুড উইশেস জানাচ্ছি পরবাসের ফুলঝুরির তরফ থেকে এবং আমার তরফ থেকেও। তোমার আগামী জীবন খুবই ভালো কাটুক। থ্যাংক ইউ। আর 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 আমিও তোমার। সবাইকে বলবো তোমার এই চ্যানেলটাও যেন দেখে, তুমি যেগুলো করছো সেগুলো খুব ইনফরমেটিভ। যারা বাইরে আসছে তাদের জন্য তো খুবই কাজের, এবং যারা জানতে চায় এখানকার বিভিন্ন টপিকস বা বিভিন্ন বিষয়, তাদের জন্য এটা ভালো লাগার বিষয় একটা। থ্যাংক ইউ। তোমার মূল্যবান মানে মতামত আমি গ্রহণ করলাম। আজকের আড্ডা এখানেই আমরা শেষ করছি। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরবো আবার আগামী সপ্তাহে আরো একটা নতুন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। টাটা।